বেহায়ার মতো বুকের আঁচল ফেলে দিয়ে আমাকে কাছে টানার চেষ্টা করছো কেন? আদনানের কথা শুনে তাড়াতাড়ি আঁচল ঠিক করলো জুই। খুব জেদ কাজ করছিল জুইয়ের। নিজের বউকে কেউ এভাবে বলে? জুই কি ইচ্ছা করে বুক উদুম করে রাখছিল? ভুলবশত আঁচল পড়ে গেছিল, আর সেজন্য কথা শোনাতে হবে। অদ্ভুত লোক। জুই উঠে আদনানের কাছে গিয়ে বলল, এই যে মিস্টার আদনান, কি ভাবেন নিজেকে? চুরির সাথে আটকে গিয়ে শাড়ির আঁচল পড়ে গেছে। বুক উদম করে আপনাকে বিমোহিত শিহরিত কোনোটাই করার ইচ্ছে আমার নেই, তাও আবার আপনার মতো লোককে। আপনি কতটা কাপুরুষ বুঝতে পারছেন? বাসরাতে বউয়ের সাথে গল্প করবেন, আদর করবেন, তা না করে উল্টো কথা শোনাচ্ছেন। ইস, তোমাকে করব আমি আদর? ভাবলা কি করে? বিয়ের সময় এমন কোনো শর্ত দেইনি তোমার বাবা মা, আর বলেওনি আমার মেয়েকে সারা রাত আদর করবা। বলেই হেক হেক করে হেসে উঠল আদনান। ওর হাসি দেখে জুইয়ের মেজাজ খারাপ হয়ে গেল। রেগে গিয়ে বলল, ও আপনার বাবা মাও এমন কোনো শর্ত দেয়নি বিয়েতে যে বুকের আঁচল আপনার সামনে ফেলে রাখা যাবে না। আর জানেন, আপনি এমনিতেই আপনাকে বানরের মতো দেখায়, আর হাসলে দেখায় হনুমানের মতো। বলেই জিউ ভাই কামড় দিল জুই। ইস, কি বলল! লোকটা আবার রাগ করবে না তো? কিন্তু আদনান রাগলো না, উল্টো জুইকে বলল, আলিফ লায়লার ভূত দেখছো? যে মানুষগুলো দেখতে ভালো দেখায় না, তাদেরকে প্রচুর ময়দা মাখায়, তখন তাদেরকে ভূতের মতো দেখায়। আর আমার সামনে এখন সেরকম এক পেতনি বসে আছে। কি, আমি দেখতে পেতনির মতো? না, পুরাই তেলাপোকার মতো। আচ্ছা, তোমার নাম জুই রাখলো কেন? তুমি তো জুই ফুলের মতো সুন্দর নও। তোমার নাম রাখা উচিত ছিল তেলাপোকা। তুমি একটা উই পোকা। জুই রেগে গিয়ে বলল, আমি তেলাপোকার মতো কোন দিক দিয়ে? আপনি একটা তেলাপোকা। আমার পেট তেলাপোকার মতো বড় নাকি? আদনান ফিসফিসিয়ে বলল, দেখলে বুঝতাম পেট কেমন। আর এখন বড় না হলেও হয়ে যাবে। জুইয়ের প্রচুর রাগ হচ্ছে এই আদনানের উপর। সে জানতো এমনটাই করবে, তাও কষ্ট হচ্ছে খুব। জুই ওয়াশরুমে ঢুকে মেকআপ উঠাচ্ছিল আর ভাবছিল, সত্যি কি সে দেখতে পেতনির মতো? বাসর রাতে সকল মেয়েই সুন্দর হোক বা না হোক আশা করে জামাই এসে ঘোমটা উঠিয়ে বলবে, তুমি এত সুন্দর কেন? জানো, তোমার ওই কাজল কালো চোখের মায়ায় পড়েছি। তোমাকে রূপবতী হতে হবে না, আমার মায়াবতী হয়ে সারা জীবন আমার সাথে থেকো। আর তার কি কপাল! প্রশংসা তো করলই না, উল্টো আঁচল বুক থেকে সরে যাওয়াতে কতগুলো কথা শোনালো। জুই একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো আদনান ফেসবুক চালাচ্ছে। আজব লোক! আদনানই হয়তো প্রথম লোক যে বিয়ের রাতে ফেসবুক চালাচ্ছে। জুই আদনানের কাছে গিয়ে বলল, কেমন লোক আপনি? 5 ফুট 10 ইঞ্চি লম্বা সুদর্শন এক যুবক আমি। সেটা জিজ্ঞেস করিনি, বলছি আপনি কিরকম লোক বাসরাতে ফেসবুক ইউজ করছেন? কেন, আজ কি কোনো বিশেষ রাত যে ফেসবুক ইউজ করা যাবে না? অবশ্যই বিশেষ রাত। আমি তো দেখতেছি অন্য সব দিনের মতো একটা চাঁদই উঠেছে। বিশেষ কোন দিক দিয়ে? আপনি একটা ইচ্ছে করছে ফোনটা এখন ভেঙে দেই। কেন, ফোন আবার কি করলো? ফোন কিছু করেনি, করছেন তো আপনি। তো ফোন ভাঙবা কেন? পারলে আমাকে ভাঙো। পারলে তাই করতাম। কি ভাব ফোনের সাথে, বাসরাতে বউ রেখে ফোন নিয়ে টিপাটিপি। তো তোমাকে টিপতাম। মুখে কিছুই আটকায় না এ লোকের। জুই বুঝলো এর সাথে আর কথা বাড়িয়ে লাভ নেই। আদনানকে বলল, রুম থেকে বের হন, শাড়ি পাল্টাবো। ওয়াশরুমে গিয়ে পাল্টাও। না, সেখানে পাল্টালে শাড়ি ভিজে যাবে। তো আমার সামনেই পাল্টাও। আপনার সাথে আমি শাড়ি পাল্টাবো? কখনো না। এটা কি বরিশালের ভাষা? বরিশালের মানুষ দেখতেও ভালো না, ভাষাও সুন্দর না। বরিশাল নিয়ে আজে বাজে কথা বলবেন না। বরিশালের মানুষ সবচেয়ে ভালো, ওরা আপনাদের মতো গন্ডার মার্কা না। আর আমার বাড়ি বরিশাল নয়, ভোলা। ওই একই, লাউ আর কদু। না, ফরিদপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ঢাকার মধ্যে। কিন্তু ওদেরকে কেউ ঢাকাইয়া বলে না। আর আপনার সাথে পেঁচানোর ইচ্ছে নেই। দয়া করে বের হন রুম থেকে। না, যাব না। আপনি বের হবেন নাকি চিৎকার করে উঠবো? তখন সবাই ভাববে যে ছেলে বিয়েই করতে চায় না, সে এখন বউ পাওয়ার আগেই। থাক, আর কিছু বলতে হবে না, গেলাম। অবশেষে বের হলো আদনান। যাক, লোকটা গেল তবে। জুই গরমে ঘেমে গিয়েছে খুব। শাড়ি পরার অভ্যাস নেই তার।
ভার্সিটিতে ভাইভাতে শাড়ি পরতো মাঝে মাঝে, ভাইবা রুমে যাওয়ার আগ মুহূর্তে শাড়ি পরতো, তাও শাড়ি ছুটে যেত। একবার তো ভাইবা রুমে ঢুকলো আর তখনই শাড়ির কুচি ছুটে গেল। কি বাজে অবস্থা হয়েছিল তখন তার। কোনো রকম শাড়ি ধরে রাখলো। যে মেয়ে শাড়ি সামলাতে পারে না সে কি করে এই ছ্যাঁচড়া লোকটাকে সামলাবে। আসলে জুই আদনানকে বিয়ে করবে তা সে কখনো ভাবেনি। আদনানের ছোট বোন আনিলা জুইয়ের সাথে পড়ে, খুব ভালো মেয়ে। আসলে আদনানের পরিবারের সবাই অনেক ভালো এবং মিশুক। সারাদিন আনিলা জুইয়ের কাছে ওর পরিবারের গল্প করত। একদিন বলল, জানিস জুই, আমার ভাইয়ার জন্য গত বছর ধরে প্রায় 100+ মেয়ে দেখেছি, কিন্তু ওর নাকি কাউকে ভালো লাগে না। একটা না একটা সমস্যা বের করবেই। কতজন ঘটকের কাছে মা যে গিয়েছে তা মা জানে আর আল্লাহ জানে। ঘটকগুলো এখন বিরক্ত। ভাইয়ার বিয়ে হওয়ার পর মারুফ আর আমার বিয়ে হবে। মারুফ তো খুব রেগে আছে ভাইয়ার উপর। ও বলতেছে ভাইয়ার নাকি বিয়েই হবে না আর আমাদের বিয়ে করতে হবে না। মারুফ ভাইয়ার তো আর সইছে না, কি করবে বেচারা। তা তোর ভাই কেমন মেয়ে পছন্দ? তার আর পছন্দ, কত মেয়ে কত কিছু করলো ভাইয়ার জন্য, কিন্তু ভাইয়ার তাও পছন্দ না। সে অসাধারণ কাউকে নাকি বিয়ে করবে। আমার মনে হয় ভাইয়া বিয়েই করবে না। তাহলে পরিস্থান থেকে পড়িয়ে এনে দে, তাকে তো পছন্দ করবে, সে অসাধারণ হবে। না রে, আমার যে ভাইয়া, তাও বলবে পাখা আছে কেন। আমাকে বিয়ে করতে বল। করবে না। আমাকে দেখলে তোর ভাইয়া বিয়ে না করে পারবেই না। না রে, দেখবি তাও সমস্যা বের করবে। চ্যালেঞ্জ করলাম, বিয়ে উনি আমাকে করবেই। আমিও চ্যালেঞ্জ করলাম, যদি ভাইয়াকে বিয়ে করতে পারিস তাহলে তোকে আমার হানিমুনে নিয়ে যাব, আর তুই হারলে আমাকে তোর হানিমুনে নিয়ে যাবি। এর কয়েকদিন পর সত্যি সত্যি আনিলা ওর ভাই, মা, বোন আর চাচাকে নিয়ে জুইদের বাসায় আসলো। ওদের পরিবারের সবারই জয়কে পছন্দ হলো। আদনানকে ওর চাচা জিজ্ঞাসা করলো জুইকে পছন্দ হয়েছে কিনা। আদনান হয়তো সমস্যা খুঁজছিল। আদনান কিছু বলার আগে জুই বলল, আমার পছন্দ হয়নি ওনাকে। সবাই তো অবাক, আনিলা বেশি অবাক হলো, কারণ আদনানকে পছন্দ না করার কিছু নেই। আর তাছাড়া জুই তো দেখতে আসতে বলছি। সবাইকে আরও অবাক করে আদনান বলল, ওকে আমি বিয়ে করব, এবং এই মুহূর্তে। জুই জানতো উনি যা ঘাড়তেরা লোক, উল্টাপাল্টা কিছু বললে বিয়ে করতে পারে। আর তাই হলো। সেদিনই আদনানের সাথে জুইয়ের বিয়ে হলো। আর আজকে জুইকে আদনানের বাসায় আনলো। জুই আদনানকে রিজেক্ট করেছে, সেজন্য এখন তার প্রতিশোধ নিচ্ছে আদনান। আদনানের প্রতিটা কথাই যেন তেতো আর ঝাল মিশ্রিত। তবে কিছু তো একটা সমস্যা আছেই। ও কেন বিয়ে করতে চায়নি জুইকে তা জানতে হবে। এর মধ্যে কিছু রহস্য লুকিয়ে আছে। দরজা ধাক্কানোর শব্দে জুই কল্পনা থেকে ফিরে এলো। এতটাই কল্পনাতে বিভোর ছিল যে শাড়ি পাল্টানোর কথা ভুলে গিয়েছে। তাড়াতাড়ি দরজা খুলে দেখে আনিশা আপু দাঁড়িয়ে আছে। আনিশা আপু বলল, এই মেয়ে তোমাকে রেখে রুম থেকে বের হয় কি করে? আসলে আপু, আমি বের হতে চলেছি। ওর দোষ নিজের ঘাড়ে নিতে হবে না। আমি আমার ভাইকে চিনি খুব ভালো করে। তারপর আদনানকে রুমে আসতে বলে আনিশা চলে গেল। জুই বলল, আসলে সরি, আমার জন্য আপনাকে কথা শুনতে হলো। জুইয়ের কথা শুনে আদনান বলল, থাক, আর সরি বলতে হবে না। আর তুমি পাল্টাবা শাড়ি পারবা না যখন আমাকে বললেই পারতে। জুই কিছু বলার আগেই ও শাড়ির পিনগুলো ছুটিয়ে দিল। তারপর বলল, আমি অন্যদিকে তাকিয়ে আছি, তুমি শাড়ি পাল্টাও আর ঝামেলা করো না। শাড়ি পাল্টানোর পর আদনান জুইকে অজু করে আসতে বলল। জুই কিছু বলল না। আদনানের কথা মতো অজু করে আসলো। একসাথে দুইজন নামাজ পড়া শেষ করে উঠে দাঁড়াতেই আদনান টেনে জুইকে ওর কাছে নিয়ে গেল। কানে কানে বলল, তোমাকে মেনে নেই বা না নেই, তুমি তো আমার বউ। ওর ঠোঁট দুটো জুইয়ের কানে লাগতেই কেমন যেন এক অনুভূতিতে হারিয়ে গেল জুই। আদনান জুইয়ের কপালে একটা চুমু খেয়ে বলল, বউ হিসেবে এটা তোমার প্রাপ্য। আদনানের মুখে বউ কথাটি শুনে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছিল জুইয়ের। এই লোকটা এমন কেন? কিছুক্ষণ আগেও কত কথা শোনালো, আর এখন সত্যিই কি আদনান জুইকে মেনে নিবে, নাকি ক্ষণিকের মোহ? আদনানের চুমু দেওয়া, ওর বউ বলা, ওর জড়িয়ে ধরা, সব কিছুই যেন লুকিয়ে আছে অনেক ভালোবাসা।
এই ছেঁচড়া লোকটার সাথে ঝগড়া করলেও খুব ভালোবেসে ফেলেছে জুই। আদনান জুইকে বলল, জানো, মেয়ে মানুষের প্রতি কেন যেন রাগ কাজ করে খুব। ওরা মানুষের মন নিয়ে খেলা করে, ছেলেদের সাথে প্রতারণা করে, আর সুন্দরী মেয়েরা এসব দিকে আরও এক ধাপ এগিয়ে। আর তাই আমি বিয়ে করতে চাইনি। প্রতিটা মেয়েরই কোনো না কোনো দোষ খুঁজে বের করতামই। মা আমার উপর বিরক্ত হয়ে গত 1 মাস ধরে মেয়ে দেখা বন্ধ করে দিছে। আমিও যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। আনিলা সেদিন তোমাকে দেখতে যাওয়ার কথা বলতেই মা না করে দেয়। পরে আপু অনেক বুঝিয়ে মাকে নেয়। মা বলে দিয়েছিল এবারই শেষ, আর না। আমি তো তোমাকে দেখার পর সমস্যা খুঁজছিলাম, কিন্তু তুমি যখন বলো যে আমাকে পছন্দ হয়নি, তখন খুব জেদ কাজ করে। তাই জোর করে তখনই তোমাকে বিয়ে করে নেই। আচ্ছা সত্যি বলো তো, আমাকে কি তোমার সত্যি পছন্দ হয়নি? আপনার মতো ছেঁচড়া লোককে পছন্দ করব আমি? তুমিও কম ছেঁচড়া না। তোমার মতো মেয়েকে বিয়েতে জোর করে রাজি করানো সম্ভব না। কিছু তো একটা হয়েছে। কিছুই হয়নি, ঘুমাবো এখন। ঘুমাও, তবে আমি তোমাকে সম্পূর্ণভাবে স্ত্রীর অধিকার দিতে পারবো না। যদি মনে হয় তুমি অন্য সব প্রতারক ঠকবাজ মেয়েদের থেকে আলাদা, তাহলে তোমাকে আমি মেনে নিব। জানি এটা অন্যায়, তবুও মেনে নিতে হবে তোমাকে। ইস কি কপাল জুইয়ের। আদনান কত কাছাকাছি শুয়ে আছে জুইয়ের, কিন্তু আসলে তো অনেক দূরত্ব তাদের মাঝে। মনের দূরত্বই আসল দূরত্ব। কিছু কিছু মেয়েদের নাকি সতীত্বের পরীক্ষা দিতে হয় বিয়ের রাতে, আর জুই পড়ল এ কোন পরীক্ষায়? আল্লাহ জুইকে সাহায্য করো। জুই যখন কোনো বিষয় নিয়ে খুব ভাবে, তখন জুইয়ের ঘুম হয় না ভালো। আজও সেরকম হলো। ভোর রাতে ঘুম ভেঙে যায়। উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে স্রষ্টার দরবারে হাত উঠালো। হে আল্লাহ, আমাকে সকল বিপদে ধৈর্য ধরার শক্তি দাও। আদনানের ধারণা যেন আমি পরিবর্তন করতে পারি, ওর সাথে যেন আমি সারা জীবন কাটাতে পারি। ফজরের নামাজ আদায় করে আদনানকে ডাকতেছে জুই। উফ কি লোক, এত ডাকছে কোনো সাড়া নেই, অথচ নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। তাই কিছু পানি এনে মুখে ছিটালো, আর তখনই চেঁচিয়ে উঠলো আদনান। এই মেয়ে, তোমার কি কোনো বুদ্ধি নেই? সকালের এত সুন্দর ঘুমটা নষ্ট করলা। কাল কতটা জার্নি করেছি, আজ একটু শান্তিতে ঘুমাবো, তাও দিচ্ছ না। ও, বিয়ে তো শুধু আপনার হয়েছে, আর জার্নিও শুধু আপনিই করেছেন। শুনুন, এত ভারী শাড়ি পরে জার্নি করা আমার জন্য আরও কষ্টকর ছিল। আমি উঠতে পারলে আপনি কেন পারবেন না? আর নির্বোধ আমি নই, নির্বোধ তো সেই লোক যে স্রষ্টার এত নিয়ামত ভোগ করেও স্রষ্টার ইবাদত করতে আলসেমি করে। আদনান আর কিছু বলল না, নামাজ পড়তে চলে গেল। জুই বারান্দায় দাঁড়িয়ে আছে, মাথা ব্যথা করছে খুব। 1 কাপ চা হলে ভালো হতো, কিন্তু কাকে বলবে এই সকালে? একটু পরেই আদনান 2 কাপ চা নিয়ে আসলো বারান্দায়। লোকটাকে মনে মনে ধন্যবাদ দিল জুই। আদনান জুই কাছে এসে দাঁড়ালো, 1 কাপ চা জুইয়ের হাতে দিয়ে বলল, আমি সকালে জেগেই ছিলাম, ইচ্ছা করেই উঠিনি। তবে তোমার কথাগুলো খুব ভালো লেগেছে। সত্যি আমরা মানুষ জাতি অনেকটা নির্বোধ আর স্বার্থপর। অফিসের কর্মচারীরা যখন কাজে একটু এলোমেলো করে, তখনই মালিক কত কথা শোনায়, খারাপ ব্যবহার করে। বাসার মালিক চাকরদের সাথে খারাপ ব্যবহার করে কাজ করতে দেরি হলেই। আর আমরা কত অন্যায় করি। স্রষ্টা তো কিছুই বলে না। আর কিছু না করলেও আমাদের স্রষ্টার ইবাদত ঠিক মতো করা উচিত। আসলেই আপনার চিন্তা ভাবনা খুব সুন্দর। যাই হোক, এখন একটু শাশুড়ি মায়ের কাছে যাই। আনিলা জুইকে দেখেই বলে, ও মা, নতুন বউ এত সকালে? আমি তো ভাবছিলাম আজ সারাদিন ঘুমাবি। তার রোমান্স কেমন হলো? এই মেয়ে, আমি তোর বিয়াইন লাগি যে এইসব জিজ্ঞেস করছিস? আমি তোর ভাইয়ের বউ, তার শাশুড়ি মা কোথায়? তখন জুইয়ের শাশুড়ি মা আসলো। আনিলা বলল, দেখো মা, তা তোমার বৌমা কত সকালে উঠেছে দেখো। আমি হলে তো 2 দিন ঘুমাতাম। তোর মতো হবে কেন? ও অনেক ভোরেই উঠেছে। আদনান এসে চা করে নিচ্ছে। তাই নাকি? তোমার ছেলে দেখি বৌমার প্রেমে হাবুডুবু হচ্ছে। তো তুই এত সকালে উঠলি কিভাবে? মা, আজ ভার্সিটিতে প্রোগ্রাম আছে। ও, কথা বল তোরা। বলেই জুইয়ের শাশুড়ি চলে গেলেন। জুই বলল, কিরে আনিলা, কিসের প্রোগ্রাম আজ? প্রোগ্রাম না অন্য কিছু? ওহ জুই, আসতে বল। মারুক বলল গুরুত্বপূর্ণ কথা আছে, তাই ওর সাথে বের হব। ফোনে বললেই তো হয়, দেখা করা লাগে? তুই এসব বুঝবি না।
ওকে, বুঝা লাগবে না। বেশি দেরি করিস না, থাক, রুমে গেলাম। যাও। ভাইয়ার কাছে মন পড়ে আছে, সেটা বললেও হয়। হ্যাঁ, তুমি তো আবার অনেক বোঝো। রুমে এসে দেখে আদনান নেই। জুইয়ের একা একা ভালো লাগছে না। আদনান যে কেন এমন করে, তবে যাই করুক না কেন আদনান সব মিলিয়ে অনেক ভালো। জুই তো আদনানকে যতবার দেখে ততবারই প্রেমে পড়ে। আদনানের সব দিকটাই ভালো লাগে জুইয়ের। কেন এমন করে আদনান? আদনানের কি আগে কারো সাথে রিলেশন ছিল? হতে পারে সে মেয়েই আদনানকে ঠকাইছে, তাই আদনান কোনো মেয়েকে মানতে পারছে না। জুই বুক শেলফে বই খুঁজছিল, হঠাৎ একটা ডায়েরির উপর চোখ পড়লো তার। ডায়েরিটা দেখেই জুইয়ের মনে হলো ডায়েরিতেই হয়তো লুকিয়ে আছে অনেক রহস্য। জুই ডায়েরি পড়া শুরু করলো। কিছু কবিতা লেখা আছে শুধু। ভালোই লিখতে পারে আদনান, কিন্তু তেমন কিছুই খুঁজে পেল না জুই। জুই হতাশ হয়ে বসে পড়লো। বিকালে আদনান ঘুমাচ্ছে। জুইয়ের ভালো লাগছে না, তাই বাড়ির পিছন দিকে ঘুরতে আসলো। এসে তো জুই অবাক, একসাথে 2টা হিজল ফুল গাছ। গাছের নিচে বিছিয়ে আছে অসংখ্য লাল লাল হিজল ফুল। মুহূর্তেই মনটা ভালো হয়ে গেল। একটা গাছ একটু বাঁকা টাইপের আর নিচু। জুই সহজেই গাছটা উঠতে পারলো। 2টা গাছের একটাই ফুল আছে, অন্যটাই নেই। জুই ধরে নিল একটা ছেলে গাছ আর অন্যটা মেয়ে গাছ। 2টা গাছই একে অন্যের দিকে ঝুঁকে আছে। মনে হচ্ছে 2টা গাছই প্রেমে মত্ত। জুই মেয়ে গাছটাকে বলল, দেখ, তোর ভাগ্য কত ভালো, তোকে দেখতে ঠিক নতুন বউয়ের মতো লাগছে। আর দেখ, ছেলে গাছটা তোর দিকে ঝুঁকে আছে, যেন তোকে ছাড়তেই যাচ্ছে না। নিচে অসংখ্য ফুল ছিটানো, যেন তোদের ফুল সজ্জা। তোকে দেখে তো আমার হিংসে হচ্ছে খুব। আর আমার জামাইটা কেমন, কাল রাতটা ঝগড়া করেই কাটালো, একটুও ভালোবাসে না আমাকে। কে বলছে ভালোবাসে না? শব্দটা শুনে চমকে উঠল জুই। গাছ আবার কথা বলে নাকি? জুই পেছনে ফিরে দেখে আদনান। আদনান জুইয়ের কাছে এসে বলল, আমার নামে অভিযোগ দেওয়া হচ্ছে? আপনি না ঘুমাচ্ছেন? বউ একা একা বিরহের সংলাপ বলছে। আমি ঘুমাই কি করে? তো গাছে উঠছো কেন যদি ভূতে ধরে? পেতনিকে তো ভূতেই ধরবে। পেতনি হও আর শাকচুনি হও, গাছ থেকে নামো। নিচে নামার পর অনেকগুলো হিজল ফুল জুইয়ের পুরো শরীরে ছিটিয়ে দিল আদনান। জুই তো অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। কি করছেন আপনি? বউকে সাজাচ্ছি। তোমাকেও হিজল গাছটার মতো সাজালাম। এখন তোমার জামাইও তোমার পাশে। এখনো কি মনে কষ্ট আছে? কেন যেন নিজেকে সামলাতে পারলাম না জুই। আদনানকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখল জুই। জুইয়ের ইচ্ছে করছে অনন্তকাল এভাবেই দাঁড়িয়ে থাকতে। সকালে আদনান নিজে জুইয়ের জন্য চা করলো। এখন আবার ফুল ছড়িয়ে জুইয়ের মন ভালো করার চেষ্টা করছে। জুইয়ের কাছে যদি জীবনের সবচেয়ে ভালো দিনগুলো সম্পর্কে জানতে চাওয়া হয়, তাহলে জুই বলবে এই দিনটির কথা। আদনান কানের কাছে মুখ এনে বলল, এই ছাড়ো, আনিলা আসছে। প্রেম ভালোবাসার রুমে গিয়ে কইরো। আনিলা জুই ও আদনানের কাছে এসে বলল, ও মা, জুই ফুল দেখি হিজল ফুল হয়ে গেছে। আদনান বলল, তোর ভাবির নাকি হিজল গাছকে দেখে হিংসা হচ্ছিল, তাই ওকে সাজিয়ে দিলাম। তোমাদের প্রেম দেখে হিজল গাছ লজ্জায় নুয়ে পড়েছে। খেয়াল রেখো মানুষ যেন না দেখে। বলেই আনিলা চলে গেল। আনিলা চলে যেতেই আদনান বলল, চলো আমরাও যাই। আর একটু থাকি না। ওকে, বউয়ের ইচ্ছা। হিজল গাছের নিচে গিয়ে দুজনে বসলো। জুই আদনানের কাঁধে মাথা দিয়ে বসলো। অনুভূতিটাই অন্যরকম। নিচে ফুল, উপরে ফুল, পুরো শরীরে ফুলের ছড়াছড়ি, শীতল বাতাস। এরকম অনুভূতিগুলোই হয়তো কবিরা তাদের কবিতায় উপস্থাপন করে। আদনান বলল, তোমাকে নিয়ে 2 লাইন গান গাইতে ইচ্ছা হচ্ছে। বলেন। জুইফুল জুইফুল, সুভাষ দিয়া ব্যাকুল কেন করিলি? বুইরা লোকের মনেতেও প্রেম জাগে। বুইরা লোকের মনে প্রেম জাগলেও আদনানের মনে তো আর জাগে না। আদনান বলে উঠল, আমি তোর বুইরা না, বুইরা হলে হয়তো জাগতো। থাক, আর প্রেম জাগতে হবে না, চলুন বাসায় যাব, সন্ধ্যা হয়ে আসছে। আনিলা কয়েকবার এসে জুইয়ের রুমে ঘুরে গেছে। জুইয়ের মনে হচ্ছে কিছু বলবে, কিন্তু আদনান থাকায় বলতে পারছে না। তাই আদনানকে রুম থেকে বের করার জন্য জুই বলল, আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, প্লিজ এনে দিন না। ফুচকা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যত যাই হোক না কেন, আমি আমার একটা মাত্র বউয়ের জীবনে কোনো ক্ষতি হতে দিব না। ইস, কি আবেগ!
শুনুন, গবেষণায় বলছে একজন মেয়ের কোনো ছেলের সাথে একসাথে একই রুমে থাকা খুবই ক্ষতিকর। সেটা জেনেও কিন্তু আমি আপনার সাথে থাকছি, তো ফুচকা খেলে কিছু হবে না। তাই নাকি? তো গবেষণাটা করলো কে? আর ছেলেদের সাথে থাকলে কি ক্ষতি হয়? অনেক ক্ষতি হয়, যেমন মেয়েরা মহিলা হয়ে যায়, ছেলেদের ধোয়া পেলে, তারপর আরো অনেক কিছু। বলো, আর কি? থুর, পেঁচাবেন না, আপনি ফুচকা এনে দিন। নতুন বিয়ে হয়েছে, একটু সেজে গুজে বের হতে হবে না বলো? আহা, জামাই বউ একে অপরের সত্তা, তাই আমি সাজলেই আপনার সাজা হয়ে যাবে। রাত হয়ে যাচ্ছে, জানতো। আদনান চলে গেল ফুসকা আনতে। এর মধ্যে আনিলা আবার আসছে জুইয়ের কাছে। কি গো ননদিনী, কিছু বলবি মনে হয়? জি ভাবি সাহেবা। দেখলি আমার আধ্যাত্মিক ক্ষমতা অনেক বেশি, তোকে দেখেই বুঝলাম কিছু বলবি, কিন্তু তোর ভাইয়া থাকায় বলতে পারছিস না, তাই আদনানকে ফুচকা আনতে পাঠালাম। আপনার আধ্যাত্মিক ক্ষমতা অনেক বেশি। এখন শোন, মারব দেশের বাহিরে যাবে। ও চাচ্ছে পরের সপ্তাহে বিয়েটা করে ফেলতে, কারণ বাহিরে গেলে 1 বছর পর আসবে। সবাইকে বলে ম্যানেজ করে দে না। আচ্ছা বলবো, কিন্তু ট্রিট দিতে হবে আগে। সব দিব, তুই শুধু একটু ম্যানেজ করে দে। ওকে ডিয়ার। আনিলা জুইয়ের কপালে চুমু দিয়ে বলল, তুমি আমার ভালো ভাবি। রুমে গেলাম, মারুফ কল দিবে। আদনান ফুচকা এনে আনিলা আর আনিশাকে দিল, আর বাকিগুলো রুমে নিয়ে একা একা খাচ্ছে। জুই যখন খেতে চাইলো বলল, আহা, তোমাকে কষ্ট করে খেতে হবে না, আমি খেলেই তো তোমার খাওয়া হয়ে যাবে। জানোই তো, স্বামী স্ত্রী এক সত্তা। জুই মনে মনে বলল, কেমনটা লাগে, এই লোক এমন কেন? জুইয়ের কথা জুইকেই শোনাচ্ছে। জুই এতটাই পছন্দ করে ফুচকা, সারাদিন কিছু না খেয়ে শুধু ফুচকা খেয়ে কাটিয়ে দিতে পারবে। আর এই লোক জুইকে না দিয়ে একা একা খাচ্ছে আর বলতেছে। আহ, কি ঝাল! সত্যি ফুচকা অনেক মজার খাবার। জুই ভাবছিল শেষে হয়তো কয়েকটা রাখবে, কিন্তু সবগুলোই খেয়ে ফেললো। এমন ছ্যাঁচড়া কেন এই লোক? জুই যে রুমে আছে আদনানের সেদিকে কোনো খেয়ালই নেই। জেদ করে জুই আনিশার রুমে চলে গেল। আনিশার মেয়ে আরিহা জুইকে বলল, মামি, মামা আপনাকে অনেক ভালোবাসে। দেখো তোমার জন্য কতগুলো ফুচকা এনে আমাদের রুমে রেখে গেছে। জুই বলল। না, ওগুলো তোমার জন্য এনেছে। তখন আনিশা বলল, না, আমরা খেয়েছি, এগুলো তোমার জন্য এনে রেখে গেছে। আদনান বলেছে রুমে গিয়ে আগে তোমাকে লোভ দেখাবে, তারপর এগুলো নিয়ে তোমাকে দিবে। জানো, আমার ভাইটা খুব ভালো, ওকে বুঝে মানিয়ে নিতে পারলে তুমি অনেক সুখী হবা। জুই মনে মনে বলল। হ্যাঁ, সত্যি অনেক ভালো ও। জুইয়ের শাশুড়ি মা আসলো আনিশার রুমে। জুই শাশুড়ি মাকে বলল, মা, আমাদের ভোলার নিয়ম তো বিয়ের 2 দিন পর মেয়েদের তার বাড়ির লোক এসে নিয়ে যাবে। কাল তো আমাদের বাসা থেকে লোকজন আসবে। জুইয়ের শাশুড়ি মা বলল, না, কাল তোমাকে যেতে দেওয়া হবে না। ভোলা থেকে খুলনা জার্নি করা অনেক কষ্টের। কাল আসছো, সেই ধকলই এখনো কাটতে পারিনি, আবার জার্নি। কাল এসে কাউকে দেখে যেতে বলো, 1 মাস পর যাবা। তোমার মাকে আমি বলে দেবো। আচ্ছা মা। বলে জুই রুমে চলে আসলো। জুইয়ের খুব খারাপ লাগছে। বিয়ে হলেই দূরত্ব চলে আসে। আজ যে কয়বার জুই তার আম্মুর সাথে কথা বলছে ততবারই তার আম্মু কান্না করছে। ছোট বোনটার জন্যও খারাপ লাগছে জুইয়ের। আবার কতদিন পর দেখবে জুই, ভাবতেই কান্না আসছে জুইয়ের। আদনান কাছে এসে দাঁড়াতেই আদনানকে ধরে কান্না করে দিল জুই। আদনান বলতেছে, আহা, কাঁদছো কেন? ফুচকা দেইনি বলে? আচ্ছা, এনে দিচ্ছি। জুই চোখ মুছে বলল, ফুচকার জন্য কেউ কাঁদে? মা বলল 1 মাস পর বাড়ি যেতে, খুব খারাপ লাগছে। হ্যাঁ মা, আমাকেও বলছে কান্না থামাও, আর কিছুদিন যাক, তারপর নিয়ে যাব। আজ জুইদের বাসা থেকে মামা মামি আর আব্বু আম্মু আসছে জুইকে দেখতে। খুব ভালো লাগছে জুইয়ের। জুইয়ের শাশুড়ি মা মামিকে বলল, বৌমা আমার খুব ভালো, খুব সকালে উঠে নামাজ আদায় করে, কাজেও সাহায্য করে। 2 দিনেই মায়ায় জড়িয়ে ফেলেছে। জুইয়ের মামি বলল, ও তো আপনাদের খুব প্রশংসা করেছে, আপনাদের কাছে আসছে। আপনারা এখন ওর সব কিছু, ভুল কিছু করলে মেয়ে ভেবে ক্ষমা করে দিবেন। জুইয়ের শাশুড়ি মা বলল, ভুল মানুষ করতেই পারে, আমি ওকে আমার মেয়ের মতো করে আগলে রাখবো, চিন্তা করবেন না।
জুইদের বাসার লোক একদিন থেকে চলে গেল। যাওয়ার সময় জুইয়ের আব্বু জুইকে ধরে অনেকক্ষণ কাঁদলো। মেয়েদের জীবন আসলেই অনেক কষ্টের, কত কিছু ত্যাগ করতে হয়। আদনান দুপুরে জুইয়ের জন্য একটা নীল রঙের শাড়ি নিয়ে আসলো। শাড়িটা দেখেই জুইয়ের মন ভালো হয়ে গেল। জুই আদনানকে বলল, আপনি কিভাবে বুঝলেন নীল রং আমি পছন্দ করি? তোমার মনে লুকিয়ে আছে অনেক বিরহ কষ্ট, আর নীল হচ্ছে বিরহের প্রতীক, তাই নিয়ে আসলাম। জানেন, আমার নীল রং এতটাই পছন্দের, সব সময় নীল রঙের ড্রেস পরতাম। একবার ফ্রেন্ডরা সবাই মিলে ভাবতাম একরকম ড্রেস কিনবো। আনিলা বলছিল ড্রেস যে কোনো রঙের হোক তাতে সমস্যা নেই, শুধু নীল না হলেই হলো। পরে ড্রেস মিল করতে না পেরে শেষে নীল রঙের ড্রেসই কিনতে হয়েছে। আমি সেদিন খুব খুশি হয়েছিলাম। বিকেলে আমরা বের হব, শাড়ি পরে তৈরি থেকো। আদনান জুইকে নিয়ে তাদের বাসার কাছের রূপসা নদীতে নিয়ে গেল। খুব ভালো লাগছে জুইয়ের, প্রচুর বাতাস, পাশে প্রিয় মানুষ, নদীর কিনারে কাশফুল। আদনান জুইকে ভালোবাসে কিনা জানে না, তবে জুইয়ের মন ভালো করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে আদনান। ছোট ছোট ইচ্ছাগুলোকে গুরুত্ব দেয়। জুইয়ের আব্বু যাওয়ার সময় যখন জুইকে ধরে কাঁদছিল, তখন আদনান জুইয়ের আব্বুকে বলছিল, কাঁদবেন না, ও সুখে থাকবে এখানে। জুই জানে না সে কতটা সুখে থাকবে, তবে আদনান যে ভরসা দিয়েছে এটাই অনেক। আদনানের হাত ধরে উঠছে জুই, কেমন যেন এক অনুভূতি হচ্ছে জুইয়ের। জুইয়ের বুকের ভেতরটা এক অজানা ভালো লাগায় কেঁপে উঠছে। জুই মনে মনে একটা কবিতা রচনা করে আদনানকে বলল, পরন্ত বিকেলে নদীরও কিনারে হাতে হাত রেখে হাঁটতেছি একসাথে, স্মৃতি হয়ে থাকবে হৃদয় পটে, হারিয়ে যাবে যখন কালের প্রবাহে। বাহ, সুন্দর তো। আর যদি না হারে তাহলে? বলে উঠল আদনান। জুই বলল, সুন্দর মুহূর্ত সবসময়ই মনে থাকবে, হারাও বা না হারাও। যাই হোক, আপনাকে কিছু কথা বলার ছিল। বলো। মারুফ ভাইয়ের সাথে আনিলার বিয়েটা তাড়াতাড়ি দিলে ভালো হতো। মারুফ ভাইকে তার কোম্পানি থেকে উন্নত প্রশিক্ষণের জন্য দেশের বাইরে পাঠানো হবে 1 বছরের জন্য। সামনের মাসেই চলে যাবে। মাকে বলে পরের শুক্রবার বিয়ের ব্যবস্থা করলে ভালো হতো। আচ্ছা দেখি। কোনো দেখা দেখি নেই, কনফার্ম করতে হবে। আচ্ছা, বাসায় যেয়ে নেই। জুই ও আদনান বাসায় ফিরে দেখে আদনানের চাচা চাচি আর ওর চাচার ছেলে আবির আসছে। ওরা বিয়েতে যেতে পারেনি, দেশের বাহিরে ছিল। জুইকে দেখে আদনানের চাচি বললেন, তোমার তো ভাগ্য ভালো, আদনানকে পেয়েছো। তোমার চেয়ে কত সুন্দরী মেয়ে। ওকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ও করলো না, শেষ পর্যন্ত তোমাকেই করলো। আমার বোনের মেয়ে তোমার চাইতে অনেক সুন্দরী আর ধনী, ওকে না করে তোমাকে করলো। কি জানে তোমার মাঝে কি খুঁজে পেয়েছে। আদনানের রাগ রাগ ভাব নিয়ে বলল, চাচি, এসব তোমার না জানলেও হবে। সুন্দরী বউ হলেই যদি সব সময় সব মানুষ সুখী হতো, তাহলে সবচেয়ে বেশি সুখী চাচার হওয়ার কথা ছিল। অথচ সেই সবচেয়ে অসুখী মানুষ। আর জুই যথেষ্ট সুন্দরী, আর ওর মনটা অনেক ভালো। ও আমার পরিবারকে 2 দিনে আপন করে নিয়েছে, যেটা আপনার বোনের মেয়ে পারত না। আদনানের চাচি বলে উঠল, তুই আমার সাথে এভাবে কথা বললি? আমিও দেখে নেব কতটা ভালো এই মেয়ে। জুই সকালে ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করলো আদনানের বুকে। প্রতিদিন তো মাঝখানে কোলবালিশ থাকে, তাহলে আজ গেল কোথায়? তারপরেই মনে পড়ল কাল চাচির সাথে কথা কাটাকাটি করে কিছু না খেয়েই শুয়ে পড়েছে দুজনে। জুই বা আদনানের কারোরই মাঝখানে বালিশ দেওয়ার কথা মনে ছিল না। ভালোই হয়েছে মাঝখানে বালিশ দেইনি। এইভাবে এতটা কাছ থেকে এই প্রথম জুই আদনানকে অনুভব করলো। কি ফর্সা বুক, মুখে হালকা দাড়ি, ঠোঁটের নিচে একটা তিল, থুতনিতে একটা টোল, যা আদনানের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। বুকেও একটা তিল, জুইয়েরও ঠিক একই জায়গায় তিল, মিল আছে আদনানের সাথে। তাই জুই আদনানকে চিমটি কাটতে নিল। জুইয়ের পরক্ষণেই মনে হলো তাহলে তো আদনান জেগে যাবে। সত্যিই ছেলেটা অনেক সুন্দর। আদনানের চাচি ঠিকই বলেছে, জুই ওর যোগ্য না। আদনান চাইলে আরও সুন্দরী কাউকে পেতে পারত। আদনানের বুকে মাথা রেখে থাকতে খুব ভালো লাগছে। সারা জীবন যদি এভাবেই থাকতে পারতো, আদনান যদি ভালোবেসে জুইকে ওর বুকে জড়িয়ে নিত, ওটাই হতো জুইয়ের সবচেয়ে বড় প্রাপ্তি। জুই জানে না আদৌ সেটা হবে কিনা, আদৌ সে জুইকে ভালোবাসবে কিনা। তবে ভালোবাসুক আর না বাসুক, আদনান যে কাল জুইয়ের হয়ে চাচির সাথে কথা বলছে এটাই অনেক। উফ, আমাকে খেয়ে ফেলবা নাকি? আদনানের কথায় চমকে উঠে আদনানের বুক থেকে উঠতে নিল। আদনান দেখে ফেলছে। আদনান এতক্ষণ জেগেই ছিল।
আদনান টেনে জুইকে আরও বুকের সাথে চেপে ধরলো। হুম, উঠতে দিব না। এতক্ষণ তো মনে হয় খেয়ে ফেলবা, এমন করে তাকিয়েছিলা, এখন লজ্জা পাচ্ছ কেন? ইস, লজ্জা পাওয়ার কি হয়েছে? আর আপনি কি খাওয়ার কিছু? কি করে খাবো আমি? মুখে না খেলেও চোখে তো পুরাই গিলছো। বলেই নাকে নাকে ঘষা দিল। কি এক অজানা অনুভূতিতে শিহরিত হয়ে উঠল। নিজেকে সামলানোই দেখি কষ্টকর হয়ে পড়ছে জুইয়ের কাছে। জুই আদনানকে ধাক্কা দিয়ে বলল, ছাড়ুন, আপনি কি করছেন? যা করার তা করছি। আপনার দেখি লজ্জা নেই। মেয়ে লোক পেলে ছাড়তে ইচ্ছে করে না বুঝি? ইস, বউয়ের কাছে আবার কিসের লজ্জা? অন্য লোক হলে তো বিয়ের রাতেই। আর আমি কতটা বীর পুরুষ দেখো, এখনও ঠিক আছি। বীর পুরুষ না ছাই? জড়িয়ে ধরলে আমি ভালো না, আর না ধরলেও কাপুরুষ। কি মেয়ে লোক রে বাবা। জানো তোমাকে আমার কেন ভালো লাগে? এই যে দেখো, যখন বললাম আমাকে তো দেখি খেয়েই ফেলবে, তখন অন্য মেয়ে হলে লজ্জাতেই শেষ হয়ে যেত। আর তুমি লজ্জা পেলেও তা চাপা দেওয়ার জন্য আমার সাথে ঝগড়া করছো। আমার বিশ্বাস তুমি চাচির কথাকে ভুল প্রমাণ করে দিবে। বলেই জুইয়ের ঠোঁটে একটা চুমু দিয়ে দিল। জুই আনিলার রুমের দিকে যাচ্ছে আর ঠোঁটে হাত বুলাচ্ছে। এখানেই তো চুমু দিয়েছে আদনান। আনিলা বলল, কি ব্যাপার, ঠোঁটে হাত দিয়ে রাখছিস কেন? এইখানে ভাইয়া কিছু করছে নাকি? আনিলা, আমি তোর ভাবি হই, সম্মান দিয়ে কথা বলবি। ইস, তোকে কি ভাবজান বলে ডাকবো তাহলে? আর কিভাবে দিব সম্মান? হয়েছে, তোরা সম্মান দিতে হবে না। তোকে একটা সুখবর দেওয়ার আছে। নিশ্চয়ই আমার আর মারুপের বিয়ের কথা। ইস, এটা কোনো সুখবর হলো? সুখবর হলো আমি বাড়ি যাব। আনিলা মন খারাপ করে ফেলল। তারপর বলল, তোকে একটা দায়িত্ব দিয়েছিলাম, তুই সেটার কিছু না করেই চলে যাবি? আচ্ছা যা। জুই আনিলার নাক টেনে বলল, আহারে, আমার ননদিনী কষ্ট পাইছে। কিছুদিন পর বিয়ে করলে সমস্যা নাকি? তুই এসব বুঝবি না। থাক, আর বুঝতে হবে না। জুই মনে মনে ভাবলো থাকুক না কিছুক্ষণ রেগে, পরে না হয় রাগ ভাঙাবো। বিকালে আদনানের মোটামুটি সব আত্মীয় স্বজন আসছে। আনিলা এসে জুইকে বলল, বাড়িতে এত লোকজন কেন? জুই বলল, আমি চলে যাব তো, তাই বিদায় নিতে আসছে। মনে হলো আনিলার কথাগুলো বিশ্বাস হয়নি। অবিশ্বাসের ভঙ্গিতে কতক্ষণ চেয়ে থেকে চলে গেল। রাতে জুই 2টা হলুদ শাড়ি নিয়ে আনিলার রুমে গেল। আনিলা মন খারাপ করে বসে আছে। জুই গিয়ে বলল, কি রে, কি হয়েছে? মারুপ রাগ করেছে খুব, এখন বিয়ে না হওয়ার কথা শুনে ক্ষেপে গেছে খুব। আজ সারাদিনে একবারও কথা বলেনি। হয়তো বিয়ের রাতে বলার জন্য জমিয়ে রেখেছে। আনিলা রেগে গিয়ে বলল, জুই, সবসময় মজা ভালো লাগে না। জুই মিথ্যে কষ্ট পাওয়ার অভিনয় করে বলল, হ্যাঁ, মানুষ পুরাতন হয়ে গেলে তাকে আর ভালো লাগে না। আর আমাকেও আর ভালো লাগছে না। সবাইকে বলে বিয়ের জন্য রাজি করালাম, আর এখন আমাকেই ভালো লাগছে না। আনিলা এসে জুইকে জড়িয়ে ধরে বলল, সরি ডিয়ার, মারুফের কথা না বলাই মন খারাপ করছিল খুব, তাই এভাবে কথা বলে ফেলছি। আবারও সরি। দেখ, কান ধরে বলছি, তারাও মারুফকে বলে নেই। মারুফকে বলতে হবে, ও জানে তোর জন্য গায়ে হলুদের শাড়ি আর যা লাগবে সব পাঠাইছে। আনিলা অভিমান করে বলল, তার মানে তোমরা সবাই জানো, শুধু আমি জানি না? তোমরা সবাই অনেক খারাপ, আমাকে শুধু শুধু কষ্ট দিয়েছো। আর কষ্ট পেতে হবে না। কাল তোমার হলুদ ছোঁয়া, মারুফ ভাই শাড়ি পাঠিয়েছে 2টা, তোর আর আমার জন্য। দেখ কোনটা পরবি। আমি রুমে গেলাম। আবির ছেলেটাকে জুইয়ের ভালো লাগছে না। বিভিন্ন অজুহাতে গায়ে হাত ছোঁয়ানোর চেষ্টা করে। জুই রুমে আসলো মাত্র আদনান রুমে নেই। হঠাৎ অনুমতি ছাড়াই আবির রুমে ঢুকে পড়ল। এসে বলতেছে, ভাবি, তুমি দেখতে অনেক কিউট, আর সবার থেকেও খুব ভালো ব্যবহার করো। তোমাকে অনেক ভালো লাগে আমার কাছে। কাল মা যা বলেছে তার জন্য সরি। আরে সরি বলার কি হয়েছে? চাচি তো মায়ের মতো, ওনার উপরে কোনো রাগ নেই। এজন্যই তোমাকে আমার অনেক ভালো লাগে। তোমার মতো যদি আমার একটা বউ হতো। তবে আমার একটা জিনিস খুবই খারাপ লাগে, তুমি আমাকে এড়িয়ে চলো কেন? আমি চাই পর্দা করে চলতে, কিন্তু পুরোপুরি হয়তো চলতে পারি না। আপনাকে দেখা দেওয়া ইসলামের নিয়ম বহির্ভূত, তারপরও দেখা দিচ্ছি। এই যে আদনান রুমে নেই, আপনি আর আমি রুমে একা, এটাও ঠিক না। সুন্দরী, তুমি অযথাই ভয় পাচ্ছ আদনানকে। ও কিছুই বলবে না তোমাকে।
তুমি আমার সাথে সহজভাবে কথা বলতে পারো। জুই হাতটা টেনে নিয়ে চিল্লানি দিয়ে বলল, আমি তো আদনানকে ভয় পাই না, আমি তো ভয় করি আমার আল্লাহকে। আপনি এখন রুম থেকে চলে গেলে আমি খুশি হব। ভাবি, শুধু একটু হাত ধরছি, আর তো কিছু করিনি। ভাই, এসব আমি পছন্দ করি না। আপনি আমার সাথে আর কখনো এমনটা করার চেষ্টা করবেন না। বলতেই আবির রুম থেকে চলে গেল। ওয়াশরুম থেকে আদনান বের হয়ে বলল, আমার বউটা অনেক ভালো। আবিরকে কথা শোনানোর জন্য ধন্যবাদ। জুই চমকে উঠে বলল, আপনি ওয়াশরুমে ছিলেন, বের হলেন না কেন? আমি ভাবছি আবিরের সাথে প্রেম করো, তারপর বের হব। আপনি এত খারাপ কেন? আমি তো ভয় পাচ্ছিলাম, আর আপনি মজা নিচ্ছিলেন। আমার বউটা তো এমনিতেই অনেক সাহসী। যে বাসর রাতে জামাইয়ের সাথে ভিলেন মার্কা আচরণ করতে পারে, তাকে আবির কি করতে পারে তা জানা আছে আমার। বলেই জড়িয়ে ধরল। ইস, ছেড়ে দিন, আজ আনিলার হলুদ ছোঁয়া, অনেক কাজ আছে। আনিলা দেখতে আদনানের মতোই সুন্দর, হলুদ শাড়িতে যেন এক হলদে পাখি। জুই আনিলার কাছে গিয়ে কপালে চুমু দিয়ে বলল, তুই এত সুন্দরী কেন আনিলা? ঠিক রাজকন্যাদের মতো লাগছে। এই জন্যই তো মারুফ ভাই এত পাগল হয়েছে। জুইয়ের পেছন থেকে আবির ভাই বলল, আমার তো তোমাকে রাজকুমারীর মতন লাগছে। আবির চলে যেতে আনিলা বলল, জুই, আবির বা চাচিকেও ভালো না। সেদিন চাচি তোমাকে ওভাবে কথা শোনাতে আনিশা আপু রেগে গিয়েছিল। পরে মা তাকে নিষেধ করাতে আর কিছু বলেনি। ওরা তোমাকে অপদস্থ করার চিন্তা করবে। ওদেরকে আমার সুবিধার মনে হচ্ছে না। সতর্ক থাকো তুমি। জুই চাচির রুমে গেল চাচিকে ডাকার জন্য। হঠাৎ আবির রুমে এসে দরজা আটকে দিল। একটু একটু এগিয়ে আসছে জুইয়ের দিকে। জুই মনে মনে আল্লাহকে ডাকছে আর বলছে, আল্লাহ, এই বদমাইশ লোক থেকে আমাকে রক্ষা করো তুমি। ধীরে ধীরে আবির জুইয়ের কাছে আসতে লাগলো। জুই আবির ভাইকে বলল, ভাই, আপনি আমার কাছে আসবেন না, যেতে দিন আমাকে। কিছুক্ষণ গল্প করি, এত অস্থির হচ্ছ কেন? ভাই, অনেক কাজ আমার, চাচিকে ডাকতে আসছি আমি, যেতে দিন আমাকে। এখন তো যেতে দিব না আমি। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছিলে, মনে আছে? তার প্রতিশোধ তো আমাকে নিতে হবে। প্লিজ আমাকে যেতে দিন। আমার সাথে সময় কাটানোর জন্য কত মেয়ে ব্যাকুল, আর তুমি আমাকে ইগনোর করছো, আমাকে রুম থেকে বের হয়ে যেতে বলছো। এতটা সাহস আর কারো হয়নি এভাবে কথা বলার। দেখো এখন কি করি তোমার। ভাই, আমি কিন্তু চিৎকার করব, তাতে আপনার আরো খারাপ হবে। বাড়িতে যে শব্দ, তুমি চিৎকার করলেও কেউ শুনবে না। আমি তোমার সাথে তো খারাপ কিছু করবই, পরে কেউ জানলে তোমার উপরই দোষ চাপিয়ে দেব। আনিলা বলছিল আদনান এখনো তোমাকে মেনে নেয়নি। আমি বলবো সেই বিহরে তুমি আমাকে ডেকে এনেছো এই রুমে। জুই মনে মনে আল্লাহকে ডাকছে, আল্লাহ এ বিপদ থেকে জুইকে রক্ষা করো। ওর হিংস্র চেহারা, লোলুপ দৃষ্টি দেখে জুই খুব ভয় পেল। এখন কি করা উচিত বুঝতে পারছে না জুই। এমনিতেই মেয়েদের নিয়ে নেতিবাচক ধারণা আদনানের। আবির যদি সত্যিই খারাপ কিছু করে ফেলে, আদনান হয়তো জুইকে বিশ্বাস করবে না। আবির এসে জুইয়ের হাত ধরল। ভয়ে জুই কেঁপে উঠল। আর হয়তো আদনানের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে পারবো না জুই। ওকে আর নিজের করে কখনো হয়তো পাবে না জুই। দরজা ধাক্কানোর শব্দে আবির জুইয়ের হাত ছেড়ে দিয়ে বলল, আজ হয়তো আমার থেকে রক্ষা পেলে পরের বার হয়তো সেই সুযোগ পাবে না। দরজা খুলে দেখে আদনান দাঁড়িয়ে আছে। জুইকে আবিরের সাথে একসাথে দেখে আদনান চমকে উঠল। ইস, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আল্লাহ জুইকে আবির ভাইয়ের হাত থেকে রক্ষা করলেও আরেক বিপদে এসে উপস্থিত। আদনান আবির সাথে দেখে খুব রেগে গেল। আদনান জুইকে জিজ্ঞাসা করলো, তুমি না চাচিকে ডাকতে এসেছো, তো দরজা বন্ধ করে এখানে আবিরের সাথে কি করছো? জুই কিছু বলতে যাবে তখনই আবির বলে উঠল, আহা, আদনান এত রেগে যাচ্ছে কেন? ভাবি তো আমার সাথে ছিল, আমি তো ওর দূরের কেউ না। আর তাছাড়া বিয়ে হয়েছে কতদিন তোমার, এখনো বউকে একান্তে সময় দিচ্ছ না? সেই বিহর দূর করার জন্য আমার সাথে কিছুক্ষণ সময় কাটাচ্ছে। আদনান রেগে গিয়ে আবির ভাইকে বলল, তুমি চুপ করো জুই, তোমার কাছে আমি জানতে চেয়েছি, আবিরের কাছে নয়। জুই আদনানকে এতক্ষণ ঘটে যাওয়া সবটা বলল।
মনে হলো আদনান পুরোপুরি বিশ্বাস করতে পারেননি। আবির আবার বলল, আদনান, মেয়েটার মনে অনেক কষ্ট, তা দূর করতে আমার কাছে এসেছে। আমি না থাকলে হয়তো অন্য কারো কাছে যেত। তুমি যদি ওর কষ্ট দূর করতে না পারো, মেনে নিতে না পারো, তাহলে বিয়ে করছো কেন? আদনান বলল, আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। আমি জুয়ের সাথে কি করব না করব সেটা আমার ব্যাপার, তুমি কিছু না বললেও চলবে। আবির হাসছে আর বলছে, না, ব্যাপারটা এখন সবাই জেনে গেছে। এখন সবাই কথা শোনাবে তোমাকে। আদনান জুইয়ের দিকে তাকিয়ে বলল, তোমাদের নাটক দেখতে এখানে আসিনি, বাড়িতে অনেক কাজ, সেখানে চলো। জুই কিছু বলার আগেই আদনান চলে গেল। জুইয়ের কাজে মন বসছে না, এক কাজ করতে গিয়ে অন্য কাজ করে ফেলছে। বারবার আদনানের রাগী চেহারার কথা মনে পড়ছে জুইয়ের। আদনান কি জুইকে ভুল বুঝলো? আদনান তো জুইকে মেনে না নিলে অনেকটা ভালোবাসতো। এখন তো জুইকে ঘৃণা করবে, কখনো মেনে নিবে না। সব কিছুর মূলে ওই আবির। ওকে জুই ভাইয়ের মতো ভাবছে, আর ও জুইয়ের এত বড় ক্ষতি করলো। ওকে জুই ছাড়বে না। ও হয়তো জানে না জুই এত সহজে হার মানতে শিখেনি। কাজ গুলিয়ে ফেলছে, কারোর সাথে ঠিকভাবে কথা বলছে না। জুইয়ের শাশুড়ি মা ভাবলো জুইয়ের শরীর খারাপ করছে, তাই রুমে পাঠিয়ে দিল। আনিশার শাশুড়ি অসুস্থ, তাই আনিশার স্বামী এসে নিয়ে গেছে আনিশাকে। আদনানও আজ বাসায় ফিরেনি। জুই কল দিচ্ছি, ফোন বন্ধ। আদনান জুইকে ভুল বুঝলো। ও তো জানে ওর ভাই চাচি কীরকম। আনিলা সকালে বলছিল ওরা যে কোনো সমস্যা করতে পারে, জুইয়ের সতর্ক থাকতে হতো। জুইয়ের অনেকটা সতর্ক থাকা উচিত ছিল। এখন কি করে আদনানকে বুঝাবে? আবির যা বলছে সবটা মিথ্যা। জুইয়ের অস্থির লাগছে। আদনান বাসায় ফিরল কিনা, কি করা উচিত বুঝতে পারছে। আনিলা আসছে খাবার খেতে যাওয়ার জন্য। আনিলাকে জুই সবটা বলল। তারপর জুই অভিমান করে বলল, তোকে আমি সবটা শেয়ার করি, তুই তো জানিস আবির ভাই কেমন লোক। তাও কেন তুই এই বদমাইশ লোককে এইসব বলতে গেলি? আনিলা জুইয়ের হাত ধরে বলল, বিশ্বাস কর জুই, আমি এসব কিছুই বলিনি। সেদিন যখন তুই বললি, এটাই আদনান আমাকে পুরোপুরি মেনে নিতে পারিনি। এখন চাচি আসছে, উনি আবার কি সমস্যা করে আল্লাহ জানে। তখন আবির ভাই শুনছিল, উনি আমাকে এসে জিজ্ঞেস করছিল, আমি কিছুই বলিনি। জুই আনিলাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এমনটা কেন হলো আনিলা? আদনান আমাকে ভুল বুঝলো। ও কি এই কয়দিনে একটুও বুঝতে পারেনি আমাকে? ও আজ বাসায়ও ফেরেনি, কেন আমাকে কষ্ট দিচ্ছে? আনিলা জুইকে বলল, এই মেয়ে, এত সহজে ভেঙে পড়েছিস কেন? তুই তো এত সহজে হার মানিস না। আর তুই তো ভুল করিসনি, আল্লাহ তোকে নিরাশ করবে না। আমার রুমে চল, একা থাকলে শুধু কান্নাকাটি করবি। এই আসলে তুই রুমে আসিস। রাত থেকে যতবার কলিং বেল বাজছে ততবারই জুই দৌড়ে গেছে। এই বুঝি আদনান বাসায় ফিরল, কিন্তু ফিরেনি। আজ আনিলার বিয়ে, সবাই সাজছে। জুইয়ের শরীর খুব দুর্বল। কাল রাত থেকে কিছু খায়নি জুই। সাজগোজ করতে মন চাচ্ছে না জুইয়ের। আনিলা সকাল থেকে কাঁদছে, অথচ জুই যখন বিয়ের সময় কান্না করছিল আনিলা বলছিল, কয়েকদিন পর তো আবার চলে আসবি। এত কান্নার কি হয়েছে? আর কান্না করলে সাজ নষ্ট হয়ে পেতনির মতো লাগবে, তখন ভাইয়া তোকে পেতনি ভেবে ভয় পাবে। আর আজ আনিলা সকাল থেকে কাঁদতেছে, কোনোভাবেই কান্না থামানো যাচ্ছে না। আনিলাকে বিদায় দেওয়ার সময় আদনান আসলো, আনিশাও আসছে। আদনান আনিলাকে ধরে খুব কান্না করলো, একদম ঠিক বাচ্চাদের মতো। ওর কান্না দেখে জুইয়ের খুব খারাপ লাগছে। জুইয়ের শাশুড়ি মা আনিশা ও কান্না করছে খুব। জুইয়ের তো চোখ ফুলে গেছে। আনিলা যাওয়ার মুহূর্তে জুইকে ধরে কান্না করলো অনেকটা। মেয়েটা জুইকে অনেক ভালোবাসে। এই বিদায় মুহূর্তেও কালকের কথা ভোলেনি। আদনানকে বলল, ভাইয়া আজ বাসায় থাকবা, কোথাও যাবা না। জুইয়ের কোনো দোষ নেই, ওকে ভুল বুঝো না। বলো ভাইয়া আর কথা রাখবে। আদনান বলল, তুই চিন্তা করিস না, ও বাড়িতে ভালোভাবে থাকিস। তারপর মারুফকে বলল আনিলার খেয়াল রাখতে, ওর যেন কোনো কষ্ট না হয়। আদনান আনিলার কথা রাখছে, বাসায় আছে।
শাশুড়ি মা আনিশা অনেকটা অসুস্থ হয়ে গেছে। বাড়ির সব কাজ জুইয়ের সামলাতে হচ্ছে। সবাইকে খাইয়ে সবটা গুছাতে গুছাতে অনেক রাত হয়ে গেছে। কাল রাত থেকে কিছু খাইনি। সকাল থেকে এ পর্যন্ত একটু বিশ্রাম নেওয়ারও সময় পাইনি। বিয়ে হলেই মেয়েরা হঠাৎ করে অনেকটা বড় হয়ে যায়। জুই বিয়ের আগে একটু পেঁয়াজও কাটতো না, যদি হাতে দাগ পড়ে যায়। আর এখন জামাইয়ের মন ভালো রাখা, এ বাড়ির সবার মন রক্ষা করে চলা, বাড়ির কাজ সামলানো সবটাই করতে হচ্ছে। তারপরেও দিন শেষে অনেকটা ভালো লাগা কাজ করত, কারণ এ বাড়ির সবাই জুইকে খুব ভালোবাসে। কিন্তু জুইয়ের আজ আর ভালো লাগছে না। যার জন্য এ বাড়িতে আসা সেই তো জুইকে ভুল বুঝছে। জুই রুমে ঢুকে দেখে আদনান এখনও জেগে আছে। জুই ওর কাছে যেতেই ও জুইয়ের গলা চেপে ধরে বলল, এই মেয়ে, তোমাকে তো আমি সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করছি। শারীরিক মিলনই কি সব মাত্র এই কয়দিন? তাই সইতে পারলা না, চলে গেলে আবিরের কাছে, আমার নামে বিচার দিলা। আসলে তোমরা মেয়ে মানুষ অনেক খারাপ, বিশ্বাসঘাতকতা করো তোমরা। আমি ভাবছি তুমি অন্য সবার চেয়ে আলাদা হবা। না, আমার ধারণা ভুল। খুব কষ্ট হচ্ছে জুইয়ের। আদনান জুইকে ভুল বুঝলো। জুই কি ওর ভুল ভাঙাতে পারবে? আগের আদনানকে কি আর ফিরে পাবে জুই? আদনান, আপনি তো জানেন চাচি আর আবির কীরকম। সেদিন এই রুমে এসে কেমন করছে তা পুরোটাই তো আপনি জানেন। তারপরও এমন করছেন কেন? হ্যাঁ, আমি জানি, আর যা জানি সবটাই ভুল। তুমি সেদিন জানতে ওয়াশরুমে আমি, আর তা জেনেই তুমি আবিরকে এসব কথা বলছিলে। আপনার হঠাৎ এরকমটা কেন মনে হলো? মনে হওয়ার অনেক কারণ আছে। সবাই জানে আমি তোমাকে মেনে নিয়েছি, তাহলে আবির কি করে জানলো আমি তোমাকে মেনে নেইনি? বিশ্বাস করুন, আমি বলিনি ওকে। সেদিন আনিলাকে বলার সময়ও শুনেছিল। দয়া করে নাটক বন্ধ করো। জুই সারা রাত নির্ঘুমে কাটিয়েছে। শেষ রাতে আল্লাহর কাছে হাত উঠিয়ে বলল, আল্লাহ দয়াময়, এই বিপদ থেকে রক্ষা করো। সকালে আনিশা রুমে আসলো। জুই আর আদনানকে বলল, তোমরা মায়ের রুমে আসো, কথা আছে। তারা মায়ের রুমে যাওয়ার পর দেখে মোটামুটি সবাই আছে মায়ের রুমে। আনিশা বলল, তোমাদের সবাইকে এখানে আনছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, একটা শয়তানের মুখোশ খুলতে। জুই অবাক হয়ে তাকিয়ে আছি আনিশার দিকে। কি বলতে চাচ্ছে আনিশা? আনিশা বলল, কাল দুপুরে আপনাদের জামাই কল দিয়েছিল, কথা বোঝা যাচ্ছিল না লোকজনের শব্দে। তাই আমি চাচির রুমের বারান্দায় গিয়েছিলাম কথা বলার জন্য। কথা শেষ না হতেই কল কেটে যায়, তাই আমিও ওখানে বসেছিলাম। হঠাৎ জুই আর আবিরের কথায় আমি চমকে উঠি। জুইকে নিয়ে নেতিবাচক ধারণা জন্মে আমার মনে, তাই বারান্দাতেই চুপ করে বসে থাকি। কিন্তু পরক্ষণেই আমার ধারণা পাল্টে যায়। বদমাইশ আবির ওর সাথে খারাপ কিছু করার কথা বলে। জুই ওকে অনুরোধ করে এমনটা না করার জন্য, কিন্তু ও জুয়ের কথা শুনিনি। ও যখন জুয়ের হাত ধরে তখনই আমি রুমে যেতে নিই, যাতে আবির জুয়ের কোনো ক্ষতি না করতে পারে। আর তখনই আদনান দরজায় নক করে। ঠিক সেই মুহূর্তেই আপনাদের জামাই কল দিয়ে কান্না করে। ওর মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি করেছে। কথা শেষ করে দেখি ওরা রুমে নেই। সে সময় আমি চলে যাই হাসপাতালে মাকে দেখতে। আদনানকে আর সত্যটা বলা হয়নি, তাই হাসপাতালে গিয়ে আদনানকে সত্যিটা বলার জন্য অনেকবার কল দেই, কিন্তু ওর ফোন বন্ধ ছিল। কতটা বদমাই সেই আবির, বুঝতে পারছেন? সবটা শুনে আদনান জুইয়ের কাছে এসে বলল, শুধু শুধু আমি তোমাকে ভুল বুঝেছি, ক্ষমা করে দাও প্লিজ। জুই কিছুই বলল না। খুব অভিমান কাজ করছে তার। পুরোটা ভালো করে না জেনেই কীরকম আচরণ করলো জুইয়ের সাথে। আদনান বলল, জানো আনিসা আপু, আমি পুরোটা না বুঝেই জুয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, সব এই আবিরের জন্য। আনিশা জুইয়ের শাশুড়ি মাকে বলল, মা, তুমি কিছু বলবা না? আমি সেদিনই বলছিলাম চাচি বা আবির কেউ সুবিধার নয়, ওদেরকে বাড়িতে থাকতে দিতে না। এরা যেখানে যায় সেখানেই অশান্তি সৃষ্টি করে। আদনানের চাচি বলল, অনেক হয়েছে, খুব অপমান করছো তোমরা। আমার ছেলের কোনো দোষ নেই, সব দোষ ওই মেয়েটার।
ওদের মতো মেয়েদের আমি খুব ভালো করেই চিনি। ভাবছিলাম কিছুদিন থাকবো, কিন্তু তার হলো না। এই মেয়ের জন্য আমাকে কথা শোনাইছ। দেখবে এই মেয়ে ওর শাশুড়ির মতো অন্য ছেলের সাথে পালাবে। এ কথা বলাতে আদনান প্রচুর রেগে যায়। আবিরকে বলে, এই মুহূর্তে তোর মাকে নিয়ে বের হয়ে যা, উনি খুবই বাজে মহিলা। আদনানের চাচা চাচিকে বলল, তুমি আমার জীবনটা তো ধ্বংস করছোই। যেখানে যাও সেখানেই অশান্তি সৃষ্টি করো। তোমাকে নিয়ে কোনো শান্তি নেই। বের হও এই বাসা থেকে। আদনানের চাচি আর আবিরকে নিয়ে চাচা চলে গেল। আনিশা বলল, অবশেষে আপদ দূর হলো। যেখানে যাই সেখানেই ঝামেলা করে। আর আদনান, যা কিছুই ঘটুক না কেন, পুরোটা যাচাই না করে কাউকে কথা শোনাবি না। মাত্র তো কয়দিন, জীবন চলার পথে অনেক বাধা আসবে। বিশ্বাসের উপর ভিত্তি করেই সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। অনিলা আমাকে সবটা বলেছে। তুই ওকে অনেক কষ্ট দিয়েছিস, আর তুই জুইকে এখনো মেনে নিসনি কেন? আদনান বলল, আমার আপন মা আমাকে কত ছোট রেখে অন্য লোকের সাথে চলে গেল। তার শোকেই আমার বাবা মারা গেল। তাই আমি চেয়েছি ওকে কিছুদিন সময় দিতে, যাতে ওর আমাকে ভালো না লাগলে সহজেই চলে যেতে পারে। তাহলে আমার মতো আর কোনো সন্তানকে কষ্ট পেতে হবে না। আনিশা বলল, ভাই, সব মেয়ে লোক এক না। আমার মাকে দেখ, উনি এই সংসারে যখন বাবার দ্বিতীয় বউ হয়ে আসে, তখন আমি অনেক ছোট, তুই তো আরও ছোট। বিয়ের 1 বছর পরই অনিলার জন্ম হয়। তার পরের বছর বাবা মারা যায়। তারপর মা তো সব একাই সামলিয়েছে। উনি তো অন্য কারোর হাত ধরে চলে যায়নি। সংসার নিয়েই নিজেকে ব্যস্ত রেখেছে। আমাদের 3 জনকে সমানভাবে দেখেছে। জুইকে মা কতটা আদর করে কেউ তো কখনো বুঝতেই পারেনি। আমরা সৎ ভাই বোন। জুইকে আর কষ্ট দিস না, ওকে এবার মেনে নে। ওর সাথে তুই অন্যায় করেছিস। আদনান জুইয়ের দিকে তাকিয়ে বলল, ওর সাথে আমি অনেক খারাপ আচরণ করছি, ও কি আমাকে মাফ করবে? মাপ না করার কি আছে? সংসার জীবনে রাগ অভিমান হতেই পারে। আর শোন, অনিলাকে নিয়ে মারুফ সিলেটে যাবে। তুই গিয়ে ওদেরকে আমাদের বাসায় নিয়ে আয়। অনিলা আর মারুফ আমাদের সাথে দেখা করেই চলে যাবে। এই আনিলা, আমাকে নিবি না হানিমুনে? জুই গিয়ে আনিলাকে বলল। আনিলা বলল, আমার হানিমুনে তোকে নেবো কেন? আমার বিয়ের আগে বাজি ধরেছিলি, মনে নেই? এ তো আগের কথা, মনে থাকে বুঝি? জুই বলল, থাক, আর মনে থাকতে হবে না। একাই যাও আর ভালোভাবে এনজয় করো। তোমাকে তো ভাইয়া মেনে নিয়েছে, এবার তোমাকেও হানিমুনে পাঠানোর ব্যবস্থা করব। জুই মুখ বাঁকিয়ে বলল, থাক, আর পাকামো করতে হবে না। জুই সারাদিনের কাজ শেষে রুমে আসলো মাত্র। রুমে আসতেই আদনান জুইকে জড়িয়ে ধরে বলল, বউ, সরি, ওর সাথে তোমাকে দেখে আমার হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে। সঠিকটা বিচার বিবেচনা না করেই তোমার সাথে খারাপ আচরণ করছি। বউ, আমাকে মাফ করে দাও। জুইয়ের খুব অভিমান কাজ করছে, তাই বলল, আপনি যা করছেন তা আমার প্রাপ্য ছিল। মাফ চাওয়ার মতো কিছুই হয়নি। তা বললে হবে না, মাফ করতেই হবে। এই দেখো বউ, আমি কান ধরেছি। ওর কান ধরা দেখে জুইয়ের হাসি পেল খুব, কিন্তু জুই কিছুই বলল না। আদনান জুইয়ের কানের কাছে এসে বলল, ক্ষমা করো আমায়, সব অভিমান ভুলে নাও না কাছে টেনে আমায়। আদনানের পাগলামো দেখে সত্যি জুইয়ের সকল অভিমান চলে গেল। জুই আদনানকে জড়িয়ে ধরে বলল, আপনি তাহলে আমাকে মেনে নিয়েছেন? এমন পুতুল বউকে না মেনে নেওয়ার উপায় আছে? যে আমার পরিবারের জন্য এত কিছু করছে, যে আমার শত অপমান মুখ বুজে মেনে নিয়েছে, তাকে তো মানতেই হবে। আর জানো, ভালোবাসায় একটু রাগ অভিমান থাকলে ভালোবাসা বৃদ্ধি পায়। হ্যাঁ, তবে এমন রাগ করা যাবে না যাতে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। জানো, প্রথম দিনই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। তোমার বোকা বোকা ঝগড়াগুলো শুনে আমার খুব হাসি পাচ্ছিল। তুমি এখনো বাচ্চাদের মতো আচরণ করো, এখনো বড় হতে পারোনি। জুই রাগ দেখিয়ে বলল, আমি বাচ্চা, তাই না? তো বাচ্চাকে এখন ঘুমাতে দিন, ঘুম আসছে খুব। এখন তো ঘুমাতে দিব না, বাচ্চাটাকে একটু আদর করে নিই। জুই লজ্জায় মাথা নিচু করে রেখেছে। আদনান জুইয়ের মাথাটা উঁচু করে চোখের দিকে তাকিয়ে বলল, তোমার ওই মায়াবী চোখ, কাপা কাপা ঠোঁট,
করেছে ব্যাকুল আমায়, পরম আবেশে হারাতে চাই তোমাতে, দাও না একটু ভালোবাসতে আমায়। জুই বলল, একটু বাসলে হবে না, অনেকটা বাসতে হবে। কালকের ব্যবহার আমার ভেতরটা জ্বলে গিয়েছে, এখন তো দূর করতে হবে। আদনান জুইয়ের কোমর জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, এই কয়দিন যে কষ্টগুলো দিয়েছি, আজ রাতে না হয় ভালোবাসার মিষ্টতায় সব দূর করে দিব। শুধু আজ রাতে কেন, আপনার কাছ থেকে সব সময় মিষ্টি আচরণ পেতে চাই। আদনান হঠাৎ করে ওর ঠোঁট দিয়ে জুইয়ের ঠোঁট ছুঁয়ে দিল। জুই লজ্জায় মুখ ঢেকে ফেলল। আদনান জুইয়ের আরও অনেকটা কাছে এসে বলল, আজ রাত শুধু তোমার আমার, আজ রাতটা হবে শুধুই ভালোবাসার। আদনানের তপ্ত নিঃশ্বাস, আদনানের এতটা কাছে আসা, আদনানের এতটা ভালোবাসা জুইকে ব্যাকুল করে ফেলেছে। পৃথিবীর সব সুখ যেন আদনানের বুকেই লুকিয়ে আছে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এত সময় ধরে গল্পটা দেখার জন্য ধন্যবাদ। Capturing the defense airdrop. Help me! Help me! Head to the vending machine. Help me!